আচ্ছা, আপনাদেরকে চ্যাপ্টার 1 থেকে যেই আপনাদেরকে চ্যাপ্টার 1 থেকে হচ্ছে যেই কোয়েশ্চেন গুলো দেয়া হয়েছিল, আপনারা কি কোয়েশ্চেন গুলো একটু দেখেছেন? 10টা প্রশ্ন কোয়েশ্চেন গুলো কি পেয়েছেন পিডিএফ এর মধ্যে? জি ম্যাম, চেষ্টা করতেছি। ওই দিনই একটু বসছিলাম তো, ইনশাল্লাহ হয়ে যাবে সবগুলো। আচ্ছা, আমি তারপরেও আপনাদেরকে একটু বলে দেই যে কোয়েশ্চেন গুলো কোথায় কোথায় পাবেন। জি ম্যাম। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখেন। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে যে হেডার ফাইল কি এন্ড রাইট দ্য নেম অফ হেডার দ্যাট মাস্ট বি এনক্লোজড ইন এভরি প্রোগ্রাম। সো ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা আপনি পাবেন হলো আম, ম্যাম, আপনার স্ক্রিন এই যে শেয়ার অফ হেডার আছে। ফাইলসে। ও, স্ক্রিন শেয়ার অফ আছে না? জি ম্যাম। স্ক্রিন শেয়ার হয়নি। দেখেন তো, স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জি ম্যাম, এখন দেখা আচ্ছা, যাচ্ছে হেডার ফাইল। সো ফার্স্ট কোয়েশ্চেনের আনসারটা এখানে পাবেন হেডার ফাইলসে। হুম। আর কোন হেডারটা হচ্ছে আমাদের ইনক্লুড করতে হবে? stdio.h, এটা হচ্ছে সব প্রোগ্রামে আমাদের হেডার ইনক্লুড করতে হবে। আচ্ছা, মেইন ফাংশন কেন কম্পালসারি? এটা দেয়া আছে হচ্ছে আপনার মেইনের মধ্যে। এই যে মেইন ফাংশন, this is the entry point of a program. When a file is executed, the start point is the main function. এখান থেকে পাবেন সবকিছু, আপনার এখানেই পাবেন। কমেন্টস কেন ব্যবহার করা হয়, কমেন্টস এর মধ্যে পাবেন। আচ্ছা, টাইপস অফ কমেন্ট, ওখানে কমেন্টসেই দেয়া আছে দুইটা টাইপের কমেন্ট আছে। এই যে কমেন্টস ইন সি প্রোগ্রামিং, সো এখানে থেকে পাবেন যে কমেন্ট কেন ব্যবহার করা হচ্ছে, আর কমেন্ট কি কি, সিঙ্গেল লাইন কমেন্ট আর মাল্টিপল লাইন কমেন্ট। আচ্ছা, টোকেন কি সেটাও দেয়া আছে। আইডেন্টিফায়ার কি, রাইট ডাউন দা নেম। আচ্ছা, রুলস অফ আইডেন্টিফায়ার এটাও পাবেন। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবল কেন ডিক্লেয়ার করা জরুরি, সরি, কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবেন সেটা তো পারেন, মনে হয় পারবেন, এক লাইনের আনসার। আর ভ্যারিয়েবল নাম লেখার রুলস কি এটাও দেয়া আছে। আচ্ছা, হোয়াট উইল হ্যাপেন ইফ উই ডু নট ডিক্লেয়ার আ ভ্যারিয়েবল ইন সি প্রোগ্রামিং, এটা হচ্ছে আপনাদের টাস্ক। সো এইটা আমি দেখবো যে এইটার কোয়েশ্চেন কারা কারা লিখতে পারছেন আসলে। যারা বুঝছেন তারা লিখতে পারবেন, যারা বুঝেন নাই ক্লাসে তারা কিন্তু এটা আনসার লিখতে পারবেন না। হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখন বলবো না, ইনশাআল্লাহ আপনারা অ্যাসাইনমেন্ট জমা দেন, এরপরে ওটার আনসারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট কবে দিয়েছি চ্যাপ্টার 1-এর? ঈদের পরে। ঈদের পর মেবি ম্যাম 28 তারিখ। ঈদের পরে ফার্স্ট ক্লাসে 28 তারিখে। আঠাশ জি। তারিখে চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর কোয়েশ্চেন গুলো লিখবেন, তাই তো? আচ্ছা, এখন দেখেন আজকে আমরা চ্যাপ্টার চ্যাপ্টার 2 ও তো আমাদের শেষ, অপারেটর। ওটা কি অপারেটর A4 পেপারে লিখবো? A4 পেপারে লিখার দরকার নেই, আপনারা একটা খাতা মেনটেন করেন, ঠিক আছে? তো খাতার মধ্যে লিখেন, সেটা আমাকে সাবমিট করবেন, আবার পরের শুক্রবারে আমি আপনাদেরকে সেটা রিটার্ন করে দিব মার্কগুলো দিয়ে, ঠিক আছে? খাতায় লিখবেন, একটা নতুন খাতায়। ওকে? ম্যাম, সামনে শুক্রবারে কি সবগুলো সাবমিট করতে হবে? না না, ঈদের পরে 28 তারিখে সাবমিট করবেন। তাহলে তাহলে মোটামুটি মাথা গেছে একটা কোশ্চেনের অ্যান্সার করতে পারিনি এখন পর্যন্ত। খুব এখনো বিজি আছি লিখতে পারেন আচ্ছা নাই? ম্যাডাম, চ্যাপ্টার 1 এবং জি না। চ্যাপ্টার 2 ওগুলো প্রশ্নগুলো কি পোর্টালে দেওয়া আছে? হ্যাঁ, দেয়া আছে, পোর্টালে প্রশ্ন দেয়া আছে, উত্তরগুলো খুঁজে বের করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনাদের চ্যাপ্টার 2 এ কি কারো কোনো সমস্যা আছে, আর রিপিট করতে হবে চ্যাপ্টার 2টা? ম্যাম, হালকা একটু অপারেটর। রিপিট করলে ভালো হয়। আচ্ছা, হালকা একটু রিপিট করলে ভালো হতো। জি ম্যাম, আমার কিছু হচ্ছে যে ল্যাগিং তো দেখলেন, আপনার তো পাঠাইছিলাম মেবি। আচ্ছা, আপনার যে প্রবলেমটা আছে, আপনার সবকিছুই ঠিক আছে। আপনার
মানে আমি কোনো প্রবলেম দেখছি না। রান কেন করছে না সেটা আপনার হতে পারে পিসিতে কোনো প্রবলেম হতে পারে, বা ওই ভার্সনটায় কোনো প্রবলেম হতে পারে। ফোনে তো ম্যাম রান আপনার একটা করতেছে। একটা আছে মোবাইলে যেটা দিছিলাম, ওই মোবাইলেরটা আমি কপি করে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়ে আবার আছে কম্পিউটারে রান করছি, তখন হয়। কিন্তু আমি ও মানে ডাইরেক্ট কিবোর্ড দিয়ে লিখলে আমার রান হতে চায় না। আচ্ছা, তাহলে কোনো একটা লিখায় কিছু একটা ঝামেলা হচ্ছে হয়তোবা। জি ম্যাম, কিছু আমি আরো একটা একটু। ঝামেলা হচ্ছে হয়তোবা, আমার চোখে পড়েনি কি প্রবলেম হচ্ছে। হতে পারে কোনো একটা ঝামেলা হয়তো হচ্ছে আপনার লিখায়। আচ্ছা ম্যাম, আর আমি আর একটা কাজ করবো না, আমি যে প্রোগ্রামটা লিখে অন্য ওইটা শুধু হুম, কপি করে আপনার হচ্ছে দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি অন্য আরেকটা প্রোগ্রামও করে রান করে দেখতে পারেন যে আপনার পিসি হচ্ছে কি না আদৌ। অন্য ছোট কোনো প্রোগ্রাম করে ধরেন দুইটা সংখ্যা শুধু যোগ করে রান করলেন। জি হ্যাঁ, ম্যাম, ঠিক আছে। করে একটা রান করে বা হ্যালো ওয়ার্ল্ড লিখে শুধু রান করলেন, রান করে দেখেন যে রান হয় কিনা, তাহলে বোঝা ওকে। যাবে যে ওখানে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, চ্যাপ্টার 2টা বলছেন যে একটু, আচ্ছা চ্যাপ্টার 2টা খুবই মানে সহজ অপারেটর নিয়ে। অপারেটর অ্যাকচুয়ালি একটা সিম্বলকে বলা হয়, যেই সিম্বল গুলো দ্বারা আমরা কোনো স্পেসিফিক ম্যাথমেটিক্যাল, রিলেশনাল, কন্ডিশনাল, লজিক্যাল কম্পিউটেশন করে থাকি। কাদের মধ্যে? ভ্যালিউস এবং ভ্যারিয়েবলের মধ্যে। হ্যাঁ, ভ্যারিয়েবল কোনগুলো? আমি যেই চলকগুলো নেই, যেখানে আমরা মান রাখি, সেই মানগুলোর মধ্যে লজিক্যাল অপারেশন বা ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশন করার জন্য যে সিম্বল গুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে অপারেটর। তার মানে কি বোঝা যাচ্ছে? এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো দিয়ে আমরা বুঝাই যে সিম্বল গুলো, সেগুলোকেই আসলে আমার অপারেটর বলা হয়। আচ্ছা, অপারেটরের টাইপ এখানে অনেক কয়েকটা টাইপের অপারেটর আছে। ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিটওয়াইজ অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্নারি অপারেটর। আমরা সবগুলো অপারেটরই মোটামুটি ইউজেস দেখেছি। এই অপারেটর গুলোর টাইপ গুলোকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। ইউনারি অপারেটর বলা হচ্ছে আমার এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট যে অপারেটর দুইটা আছে, এই দুইটাকে ইউনারি অপারেটর বলা হচ্ছে। আর বাইনারি অপারেটর বলা হচ্ছে আমার অ্যারিথমেটিক থেকে অ্যাসাইনমেন্ট পর্যন্ত যত অপারেটর আছে এগুলাকে আমার বলা হচ্ছে বাইনারি অপারেটর। এবং টার্নারি অপারেটর কোনটাকে বলা হচ্ছে? যেই টার্নারি অপারেটরটা আমরা আসলে কন্ডিশন বোঝানোর জন্য, কন্ডিশনাল স্টেটমেন্ট বোঝানোর জন্য, মানে শর্ত বোঝানোর জন্য যেই অপারেটরটা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট অপারেটর হচ্ছে ইউনারি অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর। বিটওয়াইজ অপারেটরটা আমাদের এখন দরকার নেই। বিটওয়াইজ অপারেটর আমাদের দরকার নাই। এবং টার্নারি অপারেটরটা আমরা যখন কন্ডিশনাল স্টেটমেন্ট পড়বো তখন খুব বেশি লাগে, এই মুহূর্তে দরকার হচ্ছে না। আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 3টা শুরু করলেই টার্নারি অপারেটরটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন প্রত্যেকটা অপারেটরের এখানে আপনার ইউজেস দেয়া আছে। অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো? অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে প্লাস, মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং মডিউলাস। এই 5টা অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের। যদি আমাদেরকে বলা হয় যে তুমি এমন একটা প্রোগ্রাম রচনা করো যেটা অ্যারিথমেটিক অপারেশন গুলোকে সম্পাদন করবে, তার মানে রাইট আ সি প্রোগ্রাম দ্যাট উইল পারফর্ম অ্যারিথমেটিক অপারেশন, যেটা আমরা গত অনলাইন ক্লাসে দেখেছিলাম, মনে আছে আপনাদের? যদি অ্যারিথমেটিক অপারেশন আমাদেরকে করতে বলে, প্রোগ্রাম করতে বলে, তাহলে কোনটা কোনটা করব? এই জি 5টা ম্যাম, হচ্ছে অপারেটর, এই 5টা প্লাস অপারেটরই মাইনাস ইউজেস আমি দেখাবো। মাল্টিপ্লিকেশন ডিভিশন আর আছে মডুলাস। মডিউলার, হ্যাঁ, জি। এই 5টা দেখাবো। এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা ডিফারেন্ট ইউজেস থাকবে। তো অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে বেসিক্যালি আপনার এই 9টা অপারেটর পড়তেছে। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টকে আরেকটা নাম কি বলা হয়? ইউনারি অপারেটরও বলা হয়। ঠিক আছে, এটার নাম কিন্তু আবার কি আছে? ইউনারি অপারেটরও আছে। আচ্ছা,
সো আমরা এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে করে সেটা আমরা জানি, প্লাস মাইনাস তো জানি, মাল্টিপ্লিকেশন জানি, ডিভিশন জানি। মডিউলাসের কাজ কি? মডিউলাসের কাজ হচ্ছে ভাগশেষটাকে নির্ণয় করা। আচ্ছা, আর ইউনারি প্লাস, যেটা একটা প্লাস, এটা হচ্ছে কোনো সংখ্যাকে ধনাত্মক নির্দেশ করে। আর ইউনারি মাইনাস, যেটা এর সামনে মাইনাস আছে, এটা হচ্ছে কোনো একটা সংখ্যাকে ঋণাত্মক নির্দেশ করে। আর এখানে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের কাজ হচ্ছে কি? ইনক্রিমেন্টের কাজ হচ্ছে এক করে মান বর্ধিতকরণ, আর ডিক্রিমেন্টের কাজ হচ্ছে এক করে মান আপনার কমানো। ঠিক আছে, এখানে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টের মধ্যে আবার কি ছিল? দুই ধরনের ইনক্রিমেন্ট আছে, দুই ধরনের ডিক্রিমেন্ট আছে, তাই না? একটা হচ্ছে পোস্টফিক্স, একটা প্রিফিক্স। পোস্টফিক্স ইনক্রিমেন্টটা কি করে? পোস্টফিক্স ইনক্রিমেন্টটা হচ্ছে ভ্যারিয়েবল মানকে বাড়ায়, কিন্তু তাৎক্ষণিকভাবে বাড়ায় না, কিছুক্ষণ পরে, মানে পরে যখন সেকেন্ড টাইম যখন ভ্যারিয়েবলটাকে পায় তখনই সাথে সাথে মানটা বাড়িয়ে দেয়। আর প্রিফিক্সটা কিভাবে চিনবো? এই প্লাস প্লাস সাইন গুলো কিসের সামনে থাকবে? ভ্যারিয়েবলের সামনে থাকবে। যদি সামনে থাকে তাহলে কি সাথে সাথেই মান বেড়ে যাবে। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও তাই। আচ্ছা, এখানে এক্সাম্পলটা দেখলে বুঝবো। এরপরে আমরা পড়েছি রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর হচ্ছে আপনার যেগুলো দুইটা অপারেন্টের মধ্যে কম্প্যারিজন বোঝায়, মানে লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু। এগুলো হচ্ছে আমার রিলেশনাল অপারেটর, মানে যেগুলো রিলেশন স্থাপন করে দুইটা অপারেটরের মধ্যে। তো রিলেশনাল অপারেটরের আউটপুট সবসময় কি আসে? ট্রু আসে অথবা ফলস আসে, রাইট? সো তার মানে কি? বুলিয়ান ভ্যালু আসবে। বুলিয়ান ভ্যালু মানে কি? 0 অথবা 1। 1 মিনস কি? ট্রু, এন্ড 0 মিনস হচ্ছে ফলস। এই তো। আর হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি করে? দুই বা ততোধিক কন্ডিশন বা অপারেন্ডের মধ্যে কি করে? আপনার কমপ্লিমেন্ট করে, কমপ্লিমেন্ট ওর কম্বাইন করে। কম্বাইন করে কিভাবে? কম্বাইন করে এটা হচ্ছে ঠিক গেটের মতো কাজ করে। অ্যান্ড গেট, অর গেট এবং নট গেটের কাজ করে। লজিক্যাল অ্যান্ড হচ্ছে কি রিটার্ন করবে? এরাও আপনার বুলিয়ান ডেটা রিটার্ন করবে, দ্যাট মিনস ট্রু অথবা ফলস রিটার্ন করবে। সো দুই বা ততোধিক যে কয়টাই আমি হচ্ছে কন্ডিশন ইউজ করি না কেন বা যাই ইউজ করি না কেন, ট্রু রিটার্ন করবে লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে, যদি সবগুলো অপারেন্ট বা সবগুলো কন্ডিশনই আমার ট্রু হয়। হুম, মানে এবং, এবং মানে কি? সবগুলোই লাগবে। আর লজিক্যাল অর এর কাজ হচ্ছে কি? ট্রু রিটার্ন করবে যদি যে কোনো একটা অপারেন্ট সত্য হয়, তাহলেই ট্রু রিটার্ন করবে। লজিক্যাল নট হচ্ছে আপনার ইনভার্স করে দিবে, দ্যাটস ইট। এরপরে বিটওয়াইজ অপারেটর আমরা পড়িনি। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে, অ্যাসাইনমেন্ট অপারেটর চেনার উপায় হচ্ছে ইকুয়াল সাইন অবশ্যই থাকবে। অ্যাসাইনমেন্ট অপারেটর মানে কি? ভ্যালিউ অ্যাসাইন করা, ভ্যারিয়েবলে একটা মান বসিয়ে দেয়া, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এখানে এক্সপ্রেশন গুলো কিভাবে করব? এখানে টোটাল 11টা অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, আমাদের প্রথম 6টা অ্যাসাইনমেন্ট অপারেটর পড়লেই হয়ে যাবে, এর থেকে বেশি আমাদের পড়ার দরকার নাই। তো এখানে প্লাস ইকুয়াল বলতে বোঝাচ্ছে a প্লাস ইকুয়াল b is equal to a equals to a plus b. That means add the right operand and left operand and assign this value to the left operand. Left operand কোনটা? a, মানে রাইট অপারেন্টের ভ্যালুটা কার মধ্যে বসবে? লেফট অপারেন্টের মধ্যে বসবে। কিভাবে বসবে? রাইট অপারেন্ট এন্ড লেফট অপারেন্টকে যোগ করে যোগফলটা বসবে হচ্ছে আমার লেফট অপারেন্টের মধ্যে। লেফট অপারেন্ট হচ্ছে এ, তার মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ব্যাপারটা এরকম। লেটস সে এ প্লাস ইকুয়াল বি আছে, এটার অর্থ বেসিক্যালি হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস বি, এরকম। এ মাইনাস ইকুয়াল বি আছে,
এটার অর্থ হবে a ইকুয়াল টু a মাইনাস b। এরকম মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রেও তাই, ডিভিশনের ক্ষেত্রেও তাই, এবং আপনার মডিউলাসের ক্ষেত্রেও একইভাবে কাজ করবে। আচ্ছা, এই গেল আমার অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে এক্সাম্পল গুলো দেয়া আছে খুব সুন্দরভাবে। আর আদার্স অপারেটরস এর মধ্যে কোন দুইটা অপারেটর পড়তেছে? একটা হচ্ছে সাইজ অফ অপারেটর, আর একটা হচ্ছে আমার কন্ডিশনাল অপারেটর বা টার্নারি অপারেটর। সাইজ অফ অপারেটরটার কাজ কি? সাইজ অফ অপারেটরের কাজ হচ্ছে মেমোরি লোকেশনে একটা ভ্যারিয়েবল কতটুকু জায়গা নিয়ে আছে সেই জায়গাটা নির্ণয় করা, সেই জায়গাটার পরিমাপ নির্ণয় করবে হচ্ছে কে? আপনার সাইজ অফ অপারেটর। ঠিক আছে। আর কন্ডিশনাল অপারেটরের কাজ কি হচ্ছে? কন্ডিশনাল অপারেটরের কাজ হচ্ছে, কন্ডিশনাল অপারেটর ইফ এলস এর জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে এই চিহ্নটা বসবে। আচ্ছা, ইফ এলস কি বা কন্ডিশন কিভাবে করতে হয়, ক্রিয়েট করতে হয়, কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আমরা এখনো শিখিনি। তো এটা আমরা চ্যাপ্টার 3-তে জানবো, তখন কন্ডিশনাল অপারেটরটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো ফার কি আমাদের কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, এইভাবে আপনাদের আইডি লিখতে হবে না। আপনারা কি করবেন আমি আপনাদেরকে একটু বলে দিই। আজকে এরপর থেকে আপনারা যখন অনলাইন ক্লাসগুলোতে আপনি লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনাদের আইডি নাম্বারটা দিয়ে ঢুকবেন। নাম না লিখে ঢুকে আইডি নাম্বার লিখে ঢুকবেন। ঠিক আছে? তাহলে এটা আমার অটোমেটিক্যালি ডেটাটা কালেক্ট হয়ে যায় জুমের মধ্যে। পরে আমি অ্যাটেন্ডেন্সটা ওখান থেকে ডিরেক্টলি নিয়ে নিতে পারবো। বুঝছেন সবাই কি বলছি? আচ্ছা, Yes, ma'am. বলছি যে আপনারা সবাই নাম লিখে, আপনাদের নামে ঢোকেন না, এখানে সবার নাম আমি দেখতে পারতেছি। এই যে SH শাকিল, এই নাম না লিখে আপনারা ওখানে আইডি নাম্বার দিয়ে ঢুকবেন। জুমে যখন মিটিংটাতে জয়েন করবেন তখন আইডি নাম্বার দিয়ে জয়েন করবেন। তাহলে আপনাদের এই রেকর্ডটা আমার জুমে আপনার অটোমেটিক্যালি থাকে। হ্যাঁ, তো সেখানে নামের জায়গায় আইডি থাকলে আমি অ্যাটেন্ডেন্সটা ওখান থেকে নিয়ে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। রিনেম তো করা যায় এখান থেকে এখন। তাহলে আপনারা রিনেম করে ফেলেন যদি যারা রিনেম করতে পারেন, আর যদি না করতে পারেন কোনো সমস্যা নেই, আগামী ক্লাস থেকে এই কাজটা করবেন। আচ্ছা, আজকে আমরা চ্যাপ্টার 3টা শুরু করব। সো চ্যাপ্টার 3টা শুরু করি। দেখেন, যেহেতু আমাদের লাস্ট ক্লাস একটা ক্লাস হয়নি, তো সেটার মেকআপ হিসেবে আজকে ক্লাসটা নেওয়া হচ্ছে। খুব বেশি লেন্দি করব না, তাড়াতাড়ি ছেড়ে দিব। একটু আমরা কষ্ট করে একটু কিছুক্ষণ দেখি, হ্যাঁ। আর সবাই একটু মিউট রাখবো। যদি মিউট না রাখি তাহলে হবে কি, অনেক বেশি নয়েজ হবে, আপনারা আমার কথা শুনতে পারবেন না, বুঝতেও পারবেন না। সো যদি খুব বেশি নেসেসারি কিছু না হয় তাহলে আমরা আনমিউট করব না। আচ্ছা, দেখেন, C control flow, that means, আচ্ছা, sometimes we have to make decisions in C programming. আচ্ছা, আমরা আমাদের লাইফে অনেক ডিসিশন মেক করি না? আমরা তো আমাদের লাইফে অনেক ডিসিশন মেক করি, তাই না? তো যখন আমরা ডিসিশন মেক করি তখন কি করি বলেন তো? তখন আমাদের কিছু অপশন থাকে, তাই না? কিছু অপশন থেকে আপনি কি করেন, যে কোনো একটা অপশন চুজ করেন। তো আপনি অপশন গুলো যখন চুজ করেন তখন কি করেন, প্রত্যেকটা অপশনের কিছু ভালো এবং খারাপ দিক থাকে না, কনসিকুয়েন্সেস থাকে। তো ধরেন যে একটা অপশন আপনি চুজ করবেন, সেই অপশনটা যদি আপনার সামহাও ফ্রুটফুল হয় বা কাজে লেগে যায় তাহলে একটা ভালো আউটকাম পাবেন। যদি কাজে না লাগে তাহলে কিন্তু আবার একটা খারাপ আউটকাম আমরা পাই, তাই না? তো প্রত্যেকটা অপশনে কিন্তু আবার দুই ধরনের আউটকাম থাকতে পারে, রাইট? এইভাবেই কিন্তু আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে বলেন বা আমাদের অফিসিয়াল লাইফে বলেন, পার্সোনাল লাইফে বলেন, প্রতিদিনই কিন্তু অনেক ডিসিশন মেক করি। যেই ডিসিশন গুলো আমরা বিভিন্ন ধরনের অপশন থেকে নেই, এবং অপশন গুলোর আবার দুইটা আউটকাম থাকতে পারে, একটা পজিটিভ থাকতে পারে, একটা নেগেটিভ থাকতে পারে। যেটা ভেবে আমরা অপশনটা চুজ করি সেটাই যদি হয় তাহলে পজিটিভ, সেটা যদি না হয়
তাহলে নেগেটিভ, এরকম। সি প্রোগ্রামিং এর ক্ষেত্রেও যখন আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুটটা পেতে চাই তখন কিছু ডিসিশন মেক করতে হয়। হ্যাঁ, তো কিছু আপনার কন্ডিশন দিতে হয়, সেই কন্ডিশন গুলো যদি মিলে যায়, সত্য হয়ে যায়, তাহলে আমি আমার ডিজায়ার্ড আউটকামটা পাবো। যদি সত্য না হয় তাহলে কিন্তু আমার ডিজায়ার্ড আউটকামটা পাবো না। সেম অ্যাজ আমাদের জীবনের মতো, ঠিক আছে? তো সেই ডিসিশন মেকিং এর জন্যই আমরা কিছু কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করি। সেই স্টেটমেন্ট গুলোর ব্যবহার করার জন্য আমাদের কিছু ছোট ছোট কিওয়ার্ডের দরকার হয়। যেমন ইফ নামে একটা কিওয়ার্ড। ইফ মানে কি? যদি। যখনই শর্তের ব্যাপারটা আসবে তখনই এই ইফটা চলে আসবে, হ্যাঁ, যদি চলে আসবে। আরেকটা কিওয়ার্ড হচ্ছে ইফ এলস। ইফ এলস মানে যদি, মানে যদি না হয় তাহলে, যদি কিংবা আরেকটা যদি, মানে দুইটা কন্ডিশন থাকতে পারে। যদি একটা হয় তাহলে সেটা, না হলে আরো একটা কন্ডিশন হতে পারে। হ্যাঁ, ইফ এলস। আর একটা হচ্ছে সুইচ। সুইচ মানে হচ্ছে এটা আপনার সুইচের মতো কাজ করবে। হ্যাঁ, অনেকগুলো কেস থাকবে, 1 2 3 4, যেই সুইচটা অন করবেন সেই কেসটা রান করবে, এরকম আর কি। সাচেস আমাদের বোর্ডে, আমাদের রুমে যেরকম অনেকগুলো সুইচ থাকে না, আমরা ফ্যানের জন্য একটা সুইচ ইউজ করি, লাইটের জন্য একটা সুইচ ইউজ করি, তাই না? তো ফ্যানের সুইচটা যখন দেন তখন ফ্যানটা টার্ন অন হয়, যখন লাইটের সুইচটা দেন তখন লাইট টার্ন অন হয়, এরকম আর কি। সুইচ কেসটা এরকম, সুইচের আন্ডারে অনেকগুলো কেস থাকে, যখন যেটা রান করতে চাবেন সেই সুইচটা আপনার অন করে দিতে হবে, এরকম। তো কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয় ডিসিশন মেকিং এর জন্য। আচ্ছা, এখন এই ডিসিশন মেকিংটা কেন ইম্পর্টেন্ট সেটা অলরেডি আমরা বললাম। আমি অলরেডি আপনাকে এক্সপ্লেইন করেছি ডিসিশন মেকিং কেন ইম্পর্টেন্ট। আপনার ডিজায়ার্ড আউটপুট দেখানোর জন্য বা ডিজায়ার্ড আউটপুট পাওয়ার জন্যই কিন্তু আপনার ডিসিশনটা মেক করতে হয়। হ্যাঁ, সলিউশন ফাইন্ড আউট করার জন্য। এই যে দেয়ার come situations in real life when we need to make some decisions, and based on these decisions we decide what should we do next. Similar situations arise in programming also, where we need to make some decisions, and based on these decisions we will execute the next block of code. তার মানে আমরা সি প্রোগ্রামিং এও এমন কিছু সিচুয়েশন অ্যারাইজ হবে যখন আমাদের ডিসিশন মেক করতে হবে, এবং সেই ডিসিশনের উপরে বেস করে আমরা পরবর্তী কোডগুলো এক্সিকিউট করব। ফর এক্সাম্পল, লেটস সে যদি এক্স অকার করে দেন এক্সিকিউট ওয়াই, আদারওয়াইজ এক্সিকিউট জেড, এরকম আর কি। যে যদি এক্স হয়, সত্যি হয়, তাহলে তুমি ওয়াই কে রান করো, আর যদি মিথ্যা হয় তাহলে জেড কে রান করো, এরকম। হুম? আচ্ছা, আপনারা প্লিজ মিউট করে, ক্যামেরা অন করতেছে কে? এ ভাই ক্যামেরা অফ করো আচ্ছা আমি কি আপনাদের আপনাদের মধ্যে যে কোনো একজনকে কো হোস্ট করে দিব? আপনারা সিআর কেউ আছেন, জয়েন করেছেন এখানে? কো হোস্ট করে দিই, তাহলে আপনারা হচ্ছে যে কো হোস্ট আছেন সে এগুলো একটু কন্ট্রোল করেন, যে এই যে মিউট ঠিক আছে করে ম্যাম, দেন। দিতে পারেন আপনার হোস্ট। আপনি, আচ্ছা আপনাকে করে দিচ্ছি। হ্যাঁ, জিরো আপনাকে ফাইভ আমি ওয়ান হ্যাঁ 051 আপনাকে কো হোস্ট করে দিলাম। আপনি প্লিজ সবাইকে, আমার এখানে দেখবেন জারিন তাসনিম নামে আরেকটা অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, আমাকে আবার মিউট করে দিয়ে না, তাহলে আমার কথা শুনবেন না। জি জি বাকিদেরকে জি মিউট করে দেন, মিউট করে ওকে দেন, এবং হচ্ছে ভিডিও কেউ অন করে থাকলে তাদেরকেও মিউট করে দেন, ওকে অফ ম্যাম করে ওকে দেন ভিডিও। ঠিক আছে। আচ্ছা, সো এরকম যে আপনার হচ্ছে একটা কন্ডিশন রান করার জন্য আমার কি করতে হয়, এই ইফ এলস এগুলো ইউজ করতে হয়। তো দেখেন, কন্ডিশনাল স্টেটমেন্ট গুলোর আবার অনেক ধরনের টাইপ আছে। কি কি টাইপ আছে দেখেন, একটা হচ্ছে ইফ, তার মানে ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকবে
সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ওর আন্ডারে যে ব্লক অফ কোড আছে সেটা রান করবে। এটা হচ্ছে ইফ এলস এর মধ্যে পড়তেছে। আচ্ছা, ইফ এলস কন্ডিশন অথবা ট্রু ফলস, হ্যাঁ, মানে যদি অথবা কিংবা যদি, এরকম আর কি। ইফ এলস হচ্ছে কি, ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকবে, সেটা রান করলে তার আন্ডারে যে ব্লক অফ কোড সেটা চলবে। আদারওয়াইজ যদি এটা না হয় সত্য, তাহলে পরের এইখান থেকে বের হয়ে এসে, ইফ থেকে বের হয়ে এসে এলস এ ঢুকবে, এলস এর মধ্যে যেই স্টেটমেন্টটা আছে সেটা রান করবে। আর একটা হচ্ছে ইফ এলস ইফ, তার মানে এখানে কি থাকবে, অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। সো এখানে ইফ কন্ডিশন ওয়ান যদি ট্রু হয় তাহলে এটা রান করবে। আর যদি কন্ডিশন ওয়ান ট্রু না হয়, যদি আমি আরো একটা কন্ডিশন অ্যাড করতে চাই, তাহলে এলস ইফ দিয়ে আমি আরো ফার্দার কন্ডিশন এভাবে অ্যাড করতে পারবো। আর একটা হচ্ছে নেস্টেড ইফ, যেটাকে আপনার ইফ এলস ল্যাডারও বলা হয়। ল্যাডার মানে কি, ল্যাডার হচ্ছে সিঁড়ির মতো। তো এই নেস্টেড ইফটাও অনেকটা সিঁড়ির মতো দেখতে। এটা আমরা যখন প্র্যাকটিস করব তখন খুবই ক্লিয়ার হয়ে যাবে। আর সুইচ কেসটা যেটা বললাম, এই যে সুইচের আন্ডারে কি থাকে, অনেকগুলো কেস থাকে। হুম, তো আমরা যেই কেসটা রান করতে চাইবো সেই কেসটাই রান হবে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এটা কিভাবে কাজ করে একটু দেখি। ইফটা প্রথমে দেখি যে ইফটা আসলে কি। দ্য ইফ স্টেটমেন্ট ইজ দ্য সিম্পলেস্ট ডিসিশন মেকিং স্টেটমেন্ট, মানে খুবই সিম্পল ডিসিশন মেকিং স্টেটমেন্ট। দ্যাট মিনস এখানে আমি একটা কন্ডিশনই ব্যবহার করব। ইট ইজ ইউজ টু ডিসাইড whether a certain statement or block of statements will be executed or not. ইফটা ব্যবহার করা হয় যে কোনো একটা কন্ডিশন বা একটা স্টেটমেন্টের জন্য, যে ওই স্টেটমেন্ট বা ওই কন্ডিশনটা আসলে রান করবে কি না। আচ্ছা, ইফ আ সার্টেন condition is true, then a block of statement is executed, otherwise not. আচ্ছা, মাহমুদুল শেখ কিছু বলবেন মনে হয়, হ্যান্ড রেজ করছেন। মাহমুদুল শেখকে একটু আনমিউট করে দেন। ওকে ম্যাম। জি, মাহমুদুল শেখ বলেন। আচ্ছা দেখেন, তার মানে ইফ এর সিনট্যাক্স, মানে ইফ লিখার গ্রামার। আচ্ছা, তো ইফ এর আন্ডারে একটা কন্ডিশন থাকবে এবং এর আন্ডারে কিছু ব্লক অফ কোড থাকবে, সেটা রান করবে। আচ্ছা, ইফ এর জন্য আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ইফটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে। এটাই যদি আমরা ম্যাম, হচ্ছে, জাস্ট কোয়েশ্চন। জি বলেন। ম্যাম, আনমিউট করার পরও তারা আবার নিজেদের মতো তারা আবার মিউট করে নিতেছে, এগুলো তারা কি বুঝেও অবুঝের মতো এসব করতেছে কিনা? একটা ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস চলতেছে, ক্লাস এভাবে তো সোশ্যাল নষ্ট আচ্ছা করতেছে, ঠিক আছে, বারবার ঠিক আছে, করতেছে। নো নো প্রবলেম। তাহলে ওনারা হয়তো বা কথা বলতে চাচ্ছে না, আপনার আর ওনাকে আনমিউট করার দরকার নাই। ঠিক আছে, সে ওকে মিউট ওকে ম্যাম। থাকুক। আচ্ছা, এস এইচ শাকিল আজকে ফার্স্ট ক্লাস করছেন। আচ্ছা ঠিক আছে, করেন, অসুবিধা নাই। সাথেই থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই একসাথে। আচ্ছা, সো ইফ এর জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। ফার্স্টে কি করতে হবে, অবশ্যই আমার হেডারটা ইনক্লুড করে নিতে হবে। stdio ডট এইচ ইনক্লুড করলাম, লেটস সে ইন্ট মেইন ফাংশন হয়ে গেল। এখন আমাকে বলা হচ্ছে আমি হচ্ছে ইফ এর জন্য একটা প্রোগ্রাম রান করব। তাহলে ইফ এর জন্য প্রোগ্রাম রান করলে অবশ্যই আমার ভ্যারিয়েবল তো ডিক্লেয়ার করতেই হবে, যাই করি না কেন। লেটস সে ইফ আই ইজ ইকুয়াল টু লিখলাম 15। এখন
এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিই, ইফ। দেখেন ইফটা যে একটা কিওয়ার্ড, এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ব্লু হয়ে গেছে, কালারফুল হয়ে গেছে, তার মানে কম্পাইলার অলরেডি ইফটাকে চেনে। এটাও কিন্তু অবশ্যই ছোট হাতের লিখতে হবে, হ্যাঁ। বড় হাতের আই ইউজ করলে কিন্তু ইফটার কিওয়ার্ড থাকবে না। অবশ্যই লিখার উপায় কি, লিখার গ্রামারটা কিরকম, ইফ লিখে এরকম ব্র্যাকেটের ভিতরে আপনার কন্ডিশনটা দিতে হবে। লেটস সে আমি দিলাম I is less than 20। তো এখানে ধরলাম যে I যদি 20-এর থেকে ছোট হয়, তাহলে লেটস সে কিছু একটা স্টেটমেন্ট প্রিন্ট করবে, প্রিন্টএফ কিছু একটা প্রিন্ট করবে। লেটস সে প্রিন্ট করবে যে 20 is greater than I। এরকম কিছু একটা লেটস সে দিল, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন ইফ এর আন্ডারে আপনি যখন স্টেটমেন্ট লিখবেন, যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে আপনার এখানে কোনো ব্র্যাকেট ইউজ করার দরকার নাই। যদি দুইটা স্টেটমেন্ট হয় বা মাল্টিপল স্টেটমেন্ট হয়, তাহলে এরকম কার্লি ব্রেসিসের ভিতরেই আপনার স্টেটমেন্ট গুলো দিতে হবে। বুঝতে পারতেছেন? আর যদি না হয়, লেটস সে আপনার I is less than 20, এটা আপনি কি শর্ত ইউজ করছেন, তাই না? I যদি 20-এর থেকে ছোট হয় তাহলে রান করবে কি এটা। আর যদি না হয় তাহলে আপনি মনে করেন ইফ এর বাইরে এসে আরেকটা স্টেটমেন্ট দেন, তাহলে রান করবে যে আপনার 20 is less than I, এরকম। আচ্ছা, তার মানে যদি আমার কন্ডিশনটা সত্যি হয় তাহলে এই কন্ডিশনের আন্ডারে যেই কোডটা আছে সেটা রান করবে, আর যদি না হয় তাহলে এটা রান করবে। তাহলে যদি আমি এটার ক্ষেত্রে চিন্তা করি, আমি I এর ভ্যালু নিছি কত, 15, তাহলে কি আমার এই কন্ডিশনটা সত্যি হবে? কন্ডিশনটা কি সত্যি হবে? কেউ একজন বলেন। সবাই ক্লাসে আছেন না ঘুমায় গেছেন? না ম্যাম আসছে। আচ্ছা, কন্ডিশনটা কি সত্যি হবে আমার এই ক্ষেত্রে, এই প্রোগ্রামের ক্ষেত্রে? জি ম্যাম। আচ্ছা, কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে কি হওয়ার কথা, আউটপুটটা কি আসার কথা? 20 ইজ গ্রেটার দেন I, তাই না? এটা জি আসার ম্যাম। কথা, এটা প্রিন্ট করার কথা। তাহলে প্রোগ্রামটা রান করে দেখি যে এটা প্রিন্ট করে কিনা। দেখেন আসছে 20 ইজ গ্রেটার দেন। আচ্ছা দেখেন 20 ইজ গ্রেটার দেন I, আবার 20 ইজ লেস দেন I, দুইটাই আসছে। ম্যাম দুটো আসলো কেন? দেখছেন দুইটাই আসছে, তার মানে আপনার এটাও ইফ এর আন্ডারে চলে আসছে। দুইটা তো আসবে না। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড। ইজ লেস দেন 20, লেটস সে আমি যদি এখানে 10 ইউজ করি তাহলে কি আসে?
আচ্ছা, দেখেন এখানে একটা ব্যাপার আছে। যদি এটা কি হয়, হ্যাঁ, তাহলে আপনার এই লাইনটা এক্সিকিউট করবে। যদি মিথ্যা হয় তাহলে এই লাইনটা আর এক্সিকিউট করবে না। কিন্তু এই যে এই লাইনটা, এটা কোথায় আছে? ইফের বাইরে আছে না? মানে ইফ শেষ হয়ে গেছে, কন্ডিশন শেষ হয়ে গেছে, এর বাইরে কিন্তু আপনার এটা আছে, মানে এটা এলস এর লাইন, মানে নতুবা। এটা না হলে এটা করবে, এটা হলেও এটা করবে, কারণ এটা হচ্ছে প্রোগ্রামের, মানে ইফ এর পরের লাইন। বুঝতে পারছেন? মানে ইফ কন্ডিশনের পরের লাইন হচ্ছে এটা। ঠিক আছে? যদি আপনি এখানে এলস কিওয়ার্ডটা ইউজ করতেন, ঠিক আছে, তাহলে আপনি এখানে বলে দিলেন যে এটা কিংবা এটা, তখন দেখেন তখন আসলে কি হয় একটু আমি দেখি আগের কন্ডিশনটা দিয়ে, যে লেস দেন 20। এখন একটু দেখি কি হয়। এখন দেখছেন? তাহলে এখন কি আসতেছে? 20 ইজ গ্রেটার দেন আই, অনলি 20 ইজ গ্রেটার দেন আই। বুঝতে পারছেন? তার মানে যখন আপনি নতুবা ইউজ করবেন, তখন আপনি বলে দিলেন যে এটা যদি না হয় কেবলমাত্র তখনই তুমি এটাকে প্রিন্ট করো, আদারওয়াইজ এটাকে তুমি প্রিন্ট করবা না। বুঝতে পারছেন? যদি আপনি এই কিওয়ার্ডটা না দেন, তাহলে কি করতেছে? সে ধরে নিচ্ছে যে এখানে এলস নামে কিছু নাই। তার মানে আপনার এটা যদি সত্যি হয়, এই কন্ডিশন যদি সত্যি হয়, তাহলে ইফ এর আন্ডারে যে লাইনটা আছে বা যে স্টেটমেন্ট আছে সেটা তো রান করবেই। ইফ থেকে বের হয়ে আসতেছে, এই লাইনের পরে কিন্তু ইফ এর কাজটা শেষ, তাই না? এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে, হ্যাঁ, এখানে কিন্তু একটা ব্র্যাকেট আছে। এটা কিন্তু এর আন্ডারে। বুঝতে পারছেন? এইটা হচ্ছে ইফের ব্লক, এই পুরোটা হচ্ছে ইফের ব্লক। ইফের আন্ডারে এই স্টেটমেন্টটা রান করতেছে, মানে এটা যদি সত্যি হয় তাহলে এই স্টেটমেন্টটা রান করতেছে। আর এটা হচ্ছে ইফের বাইরের ব্লক, মানে এই কোডটা রান করুক আর না করুক এটা রান করবে। বুঝতে পারছেন এবার কেন দুইটাই আসতেছে যদি সত্যি হয়? বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা, ইয়েস ম্যাম। আর যদি এলস লিখে দিতাম, আর যদি এলস লিখা থাকতো তাহলে কি হতো? তাহলে আপনার এই লাইনটা আর রান করতো না, কারণ তখন সেটা ও কম্পাইলার ধরে নিত যে এলসটা কখন রান করবে, যখন ইফটা রান করবে না। আর যদি ইফ রান করে তাহলে এলস রান করবে না, যে কোনো একটা। বুঝতে পারছেন? আচ্ছা, সো যখন আমরা শুধু ইফ ইউজ করব, ইফ এমন সময় ব্যবহার করতে হবে যেন এই কন্ডিশনটা সত্যি হলে এই স্টেটমেন্টটা আমার রান করে। যদি এই কন্ডিশন সত্য নাও হয় তাহলে যেন এই ফার্দার যে কন্ডিশনটা আছে অ্যাটলিস্ট, সরি স্টেটমেন্টটা আছে, এটা যেন অ্যাটলিস্ট রান করে। এরকম ক্ষেত্রে আমরা শুধু ইফ ব্যবহার করব। ইফ এর সাথে এই স্টেটমেন্টের আসলে সম্পর্ক নেই। ওকে? আচ্ছা, আর ইফ এলসটা আমি অলরেডি ওটার সাথেই এক্সাম্পল দিয়ে দিয়েছি। ইফ এলস মানে কি? যদি এটা না হয় তাহলে এটা executes this block if condition is false. That means এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা এক্সিকিউট করবে, আর এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই ব্লকটা এক্সিকিউট করবে। বুঝতে পারছেন? ইফ এলস, ইফ এলস লিখার গ্রামারটা হচ্ছে এরকম। এই ব্র্যাকেটের মধ্যে আপনার মাল্টিপল লাইন থাকলে ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, সিঙ্গেল লাইন থাকলে এই সেকেন্ড ব্র্যাকেট গুলো না দিলেও চলে, অসুবিধা নাই। আচ্ছা,
আচ্ছা, ইফ এলস দিয়ে যেহেতু আমরা পড়তেছি, আমরা একটা প্রোগ্রাম করে ফেলি। আমরা নেস্টেড ইফ এলসটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পড়বো। আমরা একটা প্রোগ্রাম করব। প্রোগ্রামটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম to determine whether a number is even or odd. বুঝতে পারছেন? এমন একটা সি প্রোগ্রাম করব যে কিনা একটা নাম্বার ইভেন নাকি অড সেটা ফাইন্ড আউট করবে। তার মানে একটা সংখ্যা দিবে ইউজার, সেই সংখ্যা জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা সেটা ফাইন্ড আউট করবে প্রোগ্রামটা। আচ্ছা, তাহলে কি করতে হবে? ইউজারের থেকে একটা নাম্বার ইনপুট নিতে হবে। তার আগে কি করব? একটা নাম্বারের জন্য একটা ভ্যারিয়েবল নিলাম এন। আচ্ছা, এরপরে ইউজারকে একটা মেসেজ দিলাম যে প্লিজ এন্টার এনি ইন্টিজার নাম্বার। আচ্ছা, এরপর নাম্বার ইনপুট দিবে, তাই কি করব? স্ক্যানএফ দিয়ে ইনপুট নিব। ইনপুট নেয়ার কিভাবে ইনপুট নিতে হয়? পার্সেন্ট ই, এরপরে এন পার্সেন্ট এন। আচ্ছা, নিলাম। এখন এই এনটা যে নিলাম, এনটা কি? এনটা যদি জোড় হয় নাকি বেজোড় হয় সেটা ফাইন্ড আউট করতে হবে। তার মানে কি? ইফ ব্যবহার করতে হবে। ইফ this number given by the user, if this number mod 2 মানে কি? 2 এর সাথে ভাগ করলে কি বের হবে? ভাগশেষ বের হবে, তাই না? এই নাম্বারের ভাগশেষটা যদি শূন্য হয়, এই নাম্বারের সাথে 2 ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, তাহলে কি হবে বলেন তো? The number is even, নাম্বারটা জোড় হবে। else printf the number is false. সরি, false তো না, odd. Number is odd. আচ্ছা, এখন নিউ লাইন দেখানোর জন্য লেটস সে ইভেন এর পরে নিউ লাইন দেখাতে চাই, তাহলে কি করব? নিউ লাইনের একটা কোড দিয়ে দিব নাকি? এটা তো জানি নাকি? আচ্ছা, তাহলে প্রোগ্রামটা আমি রান করি। আচ্ছা, এখানে দেখছেন, দেখেন এরকম আপনাদের ইরর আসে তো, তাই না? ইরর আসলে কি করবেন? ইরর আসলে এই নিচে যে লগটা এটা চেক করব। দেখেন, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর দিস টোকেন, তার মানে এই টোকেনটার সামনে একটা সেমিকোলন বসবে। সেমিকোলনটা আমি বসাই নাই, বসালাম। এখন প্রোগ্রামটা রান করি। দেখেন রান করতেছে। প্লিজ এন্টার এনি ইন্টিজার নাম্বার। আচ্ছা, একটা ইন্টিজার নাম্বার দিলাম, লেটস সে 12। 12 কি অড না ইভেন? বলেন তো কেউ। সব কই ঘুমায় গেছেন? অড না ইভেন? না, 12? আছি ম্যাম। 12 কি ইভেন? ইভেন। ঠিক আছে, দ্য নাম্বার ইজ ইভেন। আচ্ছা, এটা কিভাবে হলো আসলে? এই বিষয়টা আসলে কিভাবে হলো দেখেন একটু আমি বুঝাই। এই এন মড 2, এন এর মান কত বসাইছি? 12। তাহলে 12 ডিভাইডেড বাই 2 মানে ভাগশেষ। ভাগশেষ নির্ণয়ের ইয়ে কি? মডিউলাস 2। 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? শূন্য থাকে না? 6 দুগুণে 12 মানে নিঃশেষে বিভাজ্য যায়, তাই না? বিভাজ্য হচ্ছে।
তাহলে ভাগশেষটা কি? শূন্য। তাহলে আপনার যে কোনো জোড় সংখ্যাকে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, ভাগশেষ সবসময় শূন্য আসবে না? জি যে ম্যাম। কোনো জোড় সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ তো সবসময় শূন্য আসবে। জি তোমার ম্যাম। কন্ডিশনটা এমন ভাবে সেট করতে হবে, আমার কন্ডিশনটা যেন যে কোনো নাম্বারের জন্য, যে কোনো ইন্টিজার নাম্বারের জন্য এই কন্ডিশনটা ট্রু হয়। তাহলে কি হবে? তাহলেই কিন্তু আমি আউটপুটটা পাবো, না হলে কিন্তু আমি আউটপুটটা পাবো না। বুঝতে পারতেছেন? সো এইখানে আমি কি করতে পারতাম, আরো একটা কন্ডিশন অ্যাড করতে পারতাম যে n mod 2 is not equal to 0। যদি এটা নট ইকুয়াল টু 0 হতো তাহলে কি প্রিন্ট করতো বলেন তো? তাহলে প্রিন্ট করতো দ্য নাম্বার ইজ অড। তাহলে কি বেজোড় হতো? শূন্য যদি না হয়, যে কোনো বেজোড় সংখ্যা, এখানে যদি 13কে আপনি 2 দিয়ে ভাগ করেন, ভাগশেষ কত থাকবে বলেন তো? 1 থাকবে না? ইয়েস ম্যাম। তাহলে ভাগশেষ কিন্তু কখনোই শূন্য হবে না। অন্য যাই থাকুক, শূন্য কখনোই হবে না যে কোনো বেজোড় সংখ্যাকেই যদি আপনি 2 দিয়ে ভাগ করেন। তাহলে এটা যদি লিখি, এই কন্ডিশনটা যদি দেই, দেখি এটা আমার রান করে কিনা। লেটস সে এখন দিলাম 12, দেখেন দ্য নাম্বার ইজ ইভেন। আচ্ছা, একটা 15 দেই, 15 দ্য নাম্বার ইজ অড আসছে। ঠিক আছে, তাহলে আমার দেখেন দুইটা কন্ডিশনই কিন্তু ট্রু। সো আপনি কিভাবে কন্ডিশন সেট করবেন এটা কিন্তু আপনার উপরে। কন্ডিশন অনেক রকমের হতে পারে, যে কোনো কন্ডিশন দিয়ে আমি প্রবলেমটা সলভ করতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে আমার প্রবলেমের সলিউশন আমি পেলাম কিনা। এবং এখানে ধরেন এমন একটা কন্ডিশন দিলাম যেই কন্ডিশনটা শুধু স্পেসিফিক কয়েকটা সংখ্যার জন্য রান করতেছে, বাকি সংখ্যার জন্য আসলে রান করতেছে না, ফলস আসতেছে রেজাল্ট, তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা সংখ্যা, এখানে আমি 101 দিলেও যেন আমার নাম্বারটা, আউটপুটটা অডই দেখায়। এইভাবে আমার প্রোগ্রামটা করতে হবে। একটা যদি লেটস সে 101 যদি ইউজ করি, তাহলে দ্য নাম্বার ইজ অড। মানে যাই ইনপুট দিব আমার আউটপুটটা যেন সঠিক আসে। বুঝতে পারছেন? সো প্রোগ্রাম আমার এইভাবে করতে হবে। সো ইফ বুঝছেন, ইফ এলস বুঝছেন নাকি? বুঝছেন তো? কন্ডিশনাল স্টেটমেন্ট, স্যারেরা কথা নাই কেন আপনাদের? কন্ডিশনাল স্টেটমেন্ট বুঝছি? জি ম্যাম। ম্যাম একটু একটু বুঝছি ম্যাম। জি ম্যাম, একটু 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 বুঝছি। বুঝছি। আচ্ছা, কনফিউশনটা কোথায় হচ্ছে বলেন? কনফিউশন হচ্ছে ম্যাম প্রোগ্রামে। প্রোগ্রামে? আচ্ছা, প্রোগ্রামে কনফিউশনটা কোথায় বলেন তো? এখনই বুঝে ফেলেন, মানে প্রশ্ন থাকলে এখনই করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ম্যাম ওই যে এইটা জোর বিজোরটা ওইখান থেকে একটু ই করে দেন। জোড় বিজোড়টা, 13কে 2 দিয়ে যদি ভাগ করেন, লেটস সে 2, কত আসে বলেন তো? এখানে কয়বার যাবে? 6 বার যাবে না? জি ম্যাম। 6 বার যাবে, এখানে কত থাকবে? বাক্স এক থাকবে। আহ এখানে থাকবে হলো আপনার 1, তাই তো? জি ম্যাম। এখানে অবশিষ্ট থাকতেছে 1, তার মানে কি ভাগশেষটা 1 না? জি ম্যাম। মানে এখানে হচ্ছে আপনার 12, এখানে নিচে একটা ইয়ে দিয়ে আপনার থাকতেছে হচ্ছে 1, তাই তো? জি তাহলে ম্যাম। ভাগশেষটা আপনার জি 1 থাকতেছে। এখন এই 13-র জায়গায় যদি যে কোনো বিজোড় সংখ্যা, লেটস সে 131 দিলেন, হ্যাঁ, তাহলে কতবার যাবে বলেন তো?
65 65। আচ্ছা 65 গেলে এখানে কত আসে? 130 আসে না? ভাগশেষ থাকতেছে কত? 1। আচ্ছা 135 যদি দেই তাহলে কয়বার যায়? 67 67। এখানে থাকবে কত? 134, তাই না? ভাগশেষ কত থাকতেছে? 1। তার মানে আপনার যে কোনো বেজোড় সংখ্যার জন্য ভাগশেষ সবসময় কি হচ্ছে? 1 থাকতেছে। তার মানে শূন্য হচ্ছে না, ভাগশেষ কখনোই শূন্য হবে না। মানে বেজোড় সংখ্যা প্রুফ করতে হয়, যদি কোনো বেজোড় সংখ্যা যদি আপনি নেন, সেই বেজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কি সবসময় অবশিষ্ট কিছু না কিছু থাকবে, ভাগশেষ কিছু না কিছু থাকবে, নিঃশেষে বিভাজ্য হবে না, শূন্য হবে না। বুঝতে পারছেন? এই জি জন্য ম্যাম। এখানে কন্ডিশনটা কি দিয়েছি, এই n mod 2 মডের কাজ কি, মডিউলাসের কাজ হচ্ছে কি ভাগশেষ নির্ণয় করা। mod 2 যদি নট ইকুয়াল টু শূন্য হয়, মানে শূন্যর সমান যদি না হয়, তাহলে আমার আনসারটা কি আসবে? আনসারটা আসবে যেই নাম্বারটা আপনি ইনপুট দিচ্ছেন সেই নাম্বারটা হচ্ছে বেজোড় সংখ্যা। বুঝতে পারছেন? আর যদি জি ম্যাম। শূন্য চলে আসে, ধরেন এমন একটা নাম্বার দিছে সে এখানে 130 ইনপুট দিছে, তাহলে কি এখানে 130 আসবে না 65 বার গেলে? তাহলে ভাগশেষটা কত জি ম্যাম। চলে আসবে? শূন্য। তাহলে কি আর এই শর্তটা আমার ফুলফিল করবে? এই শর্তটা তো আর ফুলফিল জি না করতেছে না। তখন তাহলে ও কি এই স্টেটমেন্টটা কি আর রান করবে? এই স্টেটমেন্টটা তো আর রান করবে না, কারণ ইফটা আমার মিথ্যা হয়ে গেছে, কন্ডিশন মিথ্যা হয়েছে। তাহলে কি এই স্টেটমেন্ট রান করবে? জি না ম্যাম, রান করবেন। এটা রান করবে না। তাহলে কোথায় চলে আসবে? এলস এর চলে আসবে। এলস এ এসে কি দেখতেছে? দেখতেছে ওকে প্রিন্ট করতে বলা হয়েছে যে দা নাম্বার ইজ ইভেন। তাহলে কাকে প্রিন্ট করবে? এই ইভেন প্রিন্ট করবে। আমি নাম্বার কি আসলেই তো জোড় সংখ্যায় ইনপুট দিছি, তার মানে যে কোনো জোড় সংখ্যায় ইনপুট দেই না কেন, আমার এই কন্ডিশনটা ফুলফিল হবে না, তখন আমার এলস এ চলে এসে এলসটা প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, যদি তারপরেও কনফিউশন থেকে থাকে, আপনারা এই 2-3 দিন এখনো তো সময় আছে, শুক্রবার আসতে এই কয়েকদিন একটু বাসায় প্র্যাকটিস করেন। আমরা ইনশাল্লাহ ক্লাসে এটা আরেকবার দেখব। আচ্ছা, আপনাদেরকে আরেকটা নোটিশ দিতে চাই, সেটা হচ্ছে উম, উম, তার আগে আমরা এটা